হ্যাঁ স্যার, স্যার ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ, স্যার ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে গেছিল ও? স্যার ও ওই পাহাড়ের দিকে। স্যার এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব। প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম একটা দুটো জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার এটা তো রাহুলের ঘড়ি। তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ এটা রাহুলকে আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার টেন্টের সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে, তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে, আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে, হয়তো ওদের কাছে অনেক অস্ত্রও আছে। কিন্তু স্যার আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না? তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি আমরা চেষ্টা করে দেখছি, আশপাশে এলাকাটা ভালো করে চেক। এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার।
স্যার এর মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না। আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে। আর স্যার এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার, স্যার এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড, দুটো লাশের অবস্থা একই রকম। মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময় মারা হয়েছে, কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন? এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন! স্যার এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল। যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডি নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল, স্যার। হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার এই দেখুন। ও, কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুইয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। বাঁচাও! এটা তো জুইয়ের আওয়াজ। জুই তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই! এই দিক থেকে তো আওয়াজটা আসছিল, কোথায় গেল? জুই! জুই! আহ! শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব, যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফ্রেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলে? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি, যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। হ্যাঁ। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে? তুমি বলেছো? হ্যাঁ, তার না তো কি, আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। এই, এটাকে হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুকেই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ? দুজনকে খুবই
খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস? এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে। মনে তো তাই হচ্ছে। ফ্রেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পার্সন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। আর স্যার, এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল এ রঘুবীর। স্যার, এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার, হ্যাঁ স্যার, ওই ভলকানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, হ্যাঁ, ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার, পঙ্কজ ওর ব্যাপারে খোঁজ নিচ্ছে। আরে সাবধানে স্যার। মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। বাবুদা, স্যার, ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার, বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার, স্যার, দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার? ঠিক আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার, স্যার, যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার, জুই তো রঘুবীরকে চিনতও না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার। স্যার, পঙ্কজ এসএমএস করেছে, ও জুইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার, রঘুবীর একজন ভলকানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুইয়ের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো।
নিখিল জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার। না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার ওই দেখুন, একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন, রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি এখানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে। এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই, এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো, কি করে হলো এইসব? স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল। সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো? কি প্ল্যান ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার। তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি। পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি? চলো, হ্যাঁ চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই, মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না।
সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে। নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ, গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে 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 মাফ করে দিন। তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামে প্রতিটা জিনিসে আমার অধিকার আছে, আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে? আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না। পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো, তাড়াতাড়ি গার্লস, তাড়াতাড়ি চলো এসো। আরে
তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে? এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমির টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল? আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল। স্যার, আমরা টেক অফের পারমিশন রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার, ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি? হ্যাঁ না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ার স্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে, চেক করে দেখি। স্যার, এই জায়গাটা তো পুরো পরিষ্কার, ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল। ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার, একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার, আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিল। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার, ওখান থেকে। স্যার, এখানে।
স্যার এই দেখুন এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। ফোনটাও এখানে পাওয়া গেল, আর এই চিহ্ন। এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল আর আমাদের জন্য ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেব, উনি শিওর কিছু করবেন। স্যার দুটো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের। অঙ্গদ আর মদন। আচ্ছা, সুমিত আর ওই প্লেনের পাইলট? খোঁজ চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ স্যার এই ফোনটা পেয়ে গেছি, যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল। কিন্তু স্যার আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অবধি পৌঁছতে না পারি। স্যার আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ স্যার এই দুজন বিল্ডার্স, এরা চাইতো না যে আমাদের তিনজনের স্বামী এই ডিলটা করুক। জানতাম, আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের ঘাড়েই চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে, যাই হোক না কেন আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা, কোন অপরাধে গ্রেফতার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল, তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ, ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে, তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের ওপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধীর কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই দেওয়ালে যে কাঁচা রং ছিল, ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো। কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী, এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি, এই ফোনটা, এই ফোনের যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটার টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল, তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর মাছের কাঁটা হতে পারে। ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মাড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও, আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পড়েছে।
দেখতে পেয়েছি। ওকে স্যার। সবাই চলে এসো। ওকে স্যার। কারোর সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি দেখিয়েছিল। এই পাইলটটা সচিন। এই সচিন বেঁচে আছে? স্যার ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করি। স্যার। হ্যাঁ স্যার এ তো মারা গেছে। মারা গেছে? ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে। স্যার ওই লোকটা মনে হয় এমন কিছু রহস্য জানতো যেটা সচিন চাইতো না আমরা জানতে পারি, আর হয়তো সেই জন্যই ওকে মেরে ফেললো। স্যার কি জিজ্ঞেস করতে চান আপনি আমাকে? আপনার হাজবেন্ড সচিনের ব্যাপারে। আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? এটা কিরকম প্রশ্ন ইন্সপেক্টর? আপনারা তো জানেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশে। আগে না, সচিন বেঁচে আছে। বেঁচে আছে? আগে হ্যাঁ। আর আপনি হয়তো এটা শুনে খুবই কষ্ট পাবেন যে ও একটা খুন করে পালিয়েছে। এমনিতে তোমার স্বামী সচিন কত টাকা পেয়েছিল এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে? টাকা? টাকা পাইনি। টাকা যদি পেয়ে থাকতো তাহলে আমি কফি শপে কাজ করতাম না। আর এমনিতেও আমাদের রিলেশন ঠিক চলছিল না। আপনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না? কি বলতে চাইছেন, মানে জিজ্ঞেস করতে পারি কি প্রবলেম ছিল? দীপ্তি নামের একটা মেয়ে আছে, এয়ার হোস্টেস। অনেকবার বলতো যে তোর সাথে ডিভোর্স নিয়ে ওর সাথে থাকতে